ওয়েলকাম টু নিউরন মেডিকেল একাডেমি। আমি ডক্টর অনির্বাণ। আমি এফসিপিএস ট্রেনি মেডিসিন, ইন্টারনাল মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ। এখন আপনাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। অ্যাকচুয়ালি এটা ডেভিডসন অনুযায়ী সাজানো হয়েছে টপিকটা। এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় কীভাবে কোশ্চেন আসে সেগুলো আমরা টুকটাক দেখব এবং অ্যাজ এ হোল টোটাল টপিকটা থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আসলে এটা আমরা সংজ্ঞার মধ্যে যাচ্ছি না, ডিরেক্টলি কী ধরনের কোশ্চেন আসে বা কোন কোন ইয়াগুলো পড়তে হবে সেখানে ডিরেক্টলি চলে যায়। মোস্ট কমন কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইন বাংলাদেশ ইজ গল স্টোন, অর্থাৎ গল ব্লাডার স্টোন ইজ মোস্ট কমন কজ। এই মোস্ট কমন লাল করে দিয়েছি কারণ এখান থেকে অনেক সময় এসবি আসে। জিনিসগুলো সহজ কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে, এই জন্য এগুলো একটু বেশি বেশি করে পড়তে হবে, মোস্ট কমন কজগুলো, বিশেষ করে ডেভিডসনের। আচ্ছা, মর্টালিটি রেট ইজ অ্যাবাউট 10%। মোস্ট কমন কজ অফ ডেথ ইজ সেপসিস। কী কারণে ডেথ হয়? সেপসিস বা ইনফেক্টেড নেক্রোসিস, এটা মেইনলি সেপসিস, এখান থেকেই মেইনলি ডেথটা হয়ে থাকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের। আচ্ছা, আচ্ছা এটা পরে বলি। আচ্ছা, এই যে একটা ছবি আছে, ছবিটা আমরা দ্রুত ব্যাখ্যা করে নিই। এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা আমরা জানি সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। এখানে অ্যাম্পুলা, একটা মাইনর যে ইয়ে আছে, যেটা মাইনর ডাক্ট, মেজর ডাক্ট, মাইনর ডাক্ট। আচ্ছা, এখানে কি কি কারণে আসলে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, সেগুলো আমরা একটু মোটা দাগে দেখে ফেলি। 1 নম্বর কারণ হচ্ছে যে অবস্ট্রাকশনসের কারণে কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। যদি এই ডাক্টে অথবা কমন বিলিয়ারি ডাক্ট অথবা অ্যাম্পুলা কোনো কারণে যদি এই ড্রেনেজ সিস্টেমে যদি বাধা থাকে, অবস্ট্রাকশনস থাকে, তাহলে কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কী কী কারণে হতে পারে? গল স্টোন, যদি কমন বিলিয়ারি ডাক্টে যদি স্টোন হয় তাহলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। টিউমার বা কার্সিনোমা, হেড অফ দ্য প্যানক্রিয়াসে টিউমার হয়ে যদি এই অঞ্চলটাকে যদি সে আটকে ধরে তাহলে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। প্যারাসাইট, কখনো কখনো অ্যাসক্যারিস লাম্ব্রিকয়েডসটা কী করে, এই তারা এই বাইলের প্রতি তারা পছন্দ করে বাইলকে। তারা এই যে অ্যাসিডিক তারা যে বেসিক যে পরিবেশটা সেটা তাদের খুব পছন্দ, সুতরাং বাইল তো বেসিক। তাছাড়া বাইকার্বনেট আসে হচ্ছে আপনার প্যানক্রিয়াস থেকে, সুতরাং সে কী করে, এই যে সিক্রেশনটা, এই সিক্রেশন দিয়ে এই নালি দিয়ে এই ডাক দিয়ে ঢুকতে যায়, যেখানে যে কিছু দূর গিয়ে মারা যায়, ওখানে অবস্ট্রাকশন করে বসে থাকে। সুতরাং প্যারাসাইট ইজ এ কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক অ্যালকোহলিজম, যদি ক্রনিক অ্যালকোহলিজম করতে করতে অ্যালকোহল কিন্তু এখানে অবস্ট্রাকশন করতে পারে, সে কারণেও অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। প্যানক্রিয়াটিক ডিভিজম, অর্থাৎ যদি কোনো কারণে এই অ্যাম্পুলা অফ ভেটার বা মেজর প্যাপিলা এটা যদি না থাকে, শুধুমাত্র এই মাইনর যে প্যাপিলাটা আছে এখান দিয়ে যদি সিক্রেশনটা হয়, এখান দিয়ে তো আসলে প্রপার সিক্রেশনটা হতে পারে না, যার কারণে এটার কারণে অনেক সময় মানে অ্যাকচুয়ালি এই কন্ডিশনটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক ডিভিজম, কিন্তু এটা অ্যাকচুয়ালি অবস্ট্রাকশনসের কারণে, এইটার মাধ্যমে অবস্ট্রাকশনসের কারণে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আচ্ছা, যদি সেলুলার ইনজুরি হয়, যদি অ্যাসিনার সেল, আমরা জানি অ্যাসিনার সেল থাকে প্যানক্রিয়াসে, টেইলটা বাদে, টেল তো এন্ডোক্রাইন পার্ট, এনজাইমেটিক যে পার্ট আছে অর্থাৎ বডি অথবা নেকে যে মেজর যে সেলগুলো আছে অ্যাসিনার সেল, সেই সেলুলার ইনজুরি যদি হয় যে কোনো কারণে, সেটা হতে পারে শক থেকে, ইস্কেমিক কারণে, কোনো ড্রাগসের কারণে। এই ড্রাগসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমরা জানি ড্রাগসগুলো আসলে ট্রু ফলসের জন্য, এই যে টোটাল ড্রাগসটা, এই ট্রু ফলসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে কীভাবে মনে রাখতে হয় বা আমি কীভাবে মনে রেখেছিলাম আপনাদের সুবিধার্থে আমি বলে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে মনে রাখতে পারেন। আমি মনে রেখেছিলাম ম্যাটস দিয়ে, এমতে মিথাইল ডোপা, মারক্যাপটোপিউরিন, মেসালাজিন, এতে অ্যাজাথিওপ্রিন, এসি ইনহিবিটর, টিতে থায়াজাইড, টেট্রাসাইক্লিন, অ্যান্ড এসে হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েড, সালফোনামাইড অ্যান্ড সালফাসালাজিন। এই কয়টা ড্রাগস, কিন্তু আরও ড্রাগস আছে, আরও কিছু ড্রাগস আছে, অ্যান্টি ডায়াবেটিক কিছু ড্রাগ আছে, যেগুলো কিন্তু এই ইস্কেমিক ইনজুরি অথবা ইস্কেমিক ইনজুরি অ্যাকচুয়ালি না, সেলুলার ইনজুরির মাধ্যমে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে। এছাড়া ট্রমা পোস্ট ইআরসিপির মাধ্যমে হতে পারে। ভাইরাস, মামস, কক্সাকি, এই দুইটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমরা একটু পরে দেখব। হাইপার ক্যালসেমিয়া কারণেও কিন্তু আপনার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে। আর ডিরেক্ট স্টিমুলেশন অফ প্যানক্রিয়াস, অ্যালকোহল এবং হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, এই কারণে কিন্তু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়। ডেভিডসনে একটা ফ্লো চার্ট আছে, সেই চার্ট থেকে ফ্লুয়েন্স হয়ে এই ছবিটা আঁকা, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, প্যাথোফিজিওলজি আমরা একটু দ্রুত দেখে নিই।
অ্যাকচুয়ালি অবস্ট্রাকশনসের কারণে কীভাবে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, অবস্ট্রাকশনসের কারণে ইন্ট্রাডাক্টাল যে প্রেশারটা সেটা আসলে বেড়ে যায়। ইন্ট্রাডাক্টাল প্রেশার যখন বেড়ে যায় তখন যে এনজাইম রিচ ফ্লুইড আছে সেটা জমতে থাকে, ইন্টারস্টিশিয়াল স্পেসে জমতে থাকে। কিন্তু এই এনজাইমের এর মধ্যে একটা স্পেশাল এনজাইম আছে যেটা আসলে অ্যাক্টিভেটেড অবস্থায় সিক্রেটেড হয়ে থাকে, সেটার নাম হচ্ছে লাইপেজ। এই লাইপেজটা আসলে অ্যাক্টিভেটেড অবস্থায় কিন্তু আপনার সিক্রেশন হয়ে থাকে। সুতরাং সে যখন অ্যাক্টিভেটেড লাইপেজ যখন ওই ফ্লুইডের মধ্যে থাকে, সে তখন তার আশেপাশে যে ফ্যাট থাকে সেই ফ্যাটগুলোকে কিন্তু ডাইজেস্ট করতে থাকে, হাইড্রোলাইসিস করতে থাকে, অর্থাৎ অ্যাডিপোস টিস্যু নেক্রোসিস করতে থাকে। অ্যাডিপোস টিস্যু নেক্রোসিস হয়ে গেলে তখন আমাদের প্যাথোলজিক্যাল যে প্রসিডিওর আছে সে তখন একটা ডেঞ্জার সিগন্যাল ক্রিয়েট করে। অ্যাডিপোস টিস্যু যখন ভেঙে যেতে শুরু করে বা নেক্রোসিস হতে শুরু করে, তখন একটা প্রো ইনফ্লামেটরি মেডিয়েটরসগুলো এসে তখন একটা ইনফ্লামেশন ক্রিয়েট করে এবং সেখান থেকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ফ্লুইড লিকেজ হয়, ইন্ডাস্ট্রিয়াল ইডেমা হয়, ফার্দার ভাস্কুলার কম্প্রোমাইজেশন হয় ইনফ্লামেশনের কারণে, সেখান থেকে প্যানক্রিয়াটাইটিসটা আরও হয়ে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়। আচ্ছা, পরবর্তী কারণে চলে যায় প্রাইমারি অ্যাসিনার সেল ইনজুরি। কী কারণে হতে পারে? একটু আগে দেখলাম ড্রাগ, অ্যালকোহল, ট্রমা, ইসকেমিয়া, ভাইরাস। এরা অক্সিডেটিভ স্ট্রেস অথবা ইন্ট্রাসেলুলার ফ্রি রেডিক্যাল তৈরি করে। মেমব্রেন লিপিড অক্সিডেশন, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, যাই হোক এগুলো জাস্ট ফর জানার জন্য। এপিআই এবং এনএফ কাপ্পা বি ফ্যাক্টরের মাধ্যমে কেমোকাইন্স রিলিজ হয়, সেখান থেকে মোনোনিউক্লিয়ার সেলরা এখানে মানে এফেক্টেড হয়, আসে আর অ্যাট্রাক্টেড হয় অ্যাকচুয়ালি। আর হচ্ছে অ্যাসিনার সেল ইনজুরি হয়, সেখান থেকে এনজাইমগুলো অ্যাক্টিভেটেড হয়, তারপরে আগেরটার মতোই সেম, তারপরে কিন্তু একই প্রক্রিয়ায় আবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আচ্ছা, ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট অফ প্রো এনজাইম। আচ্ছা, মেটাবলিক ইনজুরি, এখানে কি আছে? মেটাবলিক ইনজুরি, অ্যালকোহল, ডাক্ট অবস্ট্রাকশন ইত্যাদি। আচ্ছা, মেইনলি ক্যাথেপসিন ফ্যামিলি হাইড্রোলাইসিস। এইগুলো কি হয়? এগুলো একটা সেলের মধ্যে, একটা সেল, এই সেলের মধ্যে যে ছোট ছোট লাইসোজাইম থাকে, লাইসোজোম, এই লাইসোজোমে এই ক্যাথেপসিন ফ্যামিলি হাইড্রোলেজ যে এনজাইমটা আছে, এই এনজাইমটা যখন এখানে ডেলিভার হয় তখন ও কি করে, এর চারিদিকে গিয়ে এই প্রো এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। প্রো এনজাইম এখানে গিয়ে প্রো এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। এগুলো লাইসোজোম অ্যাকচুয়ালি। ওকে, তাহলে লাইসোজোমের পাশে যখন প্রো অ্যাক্টিভ যে এনজাইমগুলো আছে সেগুলোকে যখন সে অ্যাক্টিভেট করে দিচ্ছে, প্রো এনজাইমগুলোকে যখন সে অ্যাক্টিভেট করে দিচ্ছে, তখন কি করে, সে লাইসোজোমাল মেমব্রেনকে ডিসরাপ্ট করে ফেলে। লাইসোজোমাল মেমব্রেনকে ডিসরাপ্ট করে ফেললে আমরা সবাই জানি সে কি করবে, সে সেলুলার ইনজুরি করবে, ডিগ্রেডেশন করবে এবং সেখান থেকে কিন্তু একটা ইনফ্লামেশন রেসপন্স হবে এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আচ্ছা, এই চার্টটা আমরা সবাই চিনি, এটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ডেভিডসনের চার্ট বক্স অ্যাকচুয়ালি। এখানে কমন কজগুলো বেশি ইম্পর্টেন্ট: গল স্টোন, অ্যালকোহল, ইডিওপ্যাথিক, পোস্ট ইআরসিপি। আমি গাপি দিয়ে মনে রাখতাম। আচ্ছা, আপনারা যেভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, আর কি কি আছে? আমরা একটু আগেও দেখেছি কজগুলো। পোস্ট সার্জিক্যাল অ্যাবডোমিনাল কার্ডিওপালমোনারি বাইপাসের মাধ্যমে হতে পারে। ট্রমা অ্যাকচুয়ালি পোস্ট ইআরসিপি অ্যাকচুয়ালি। ড্রাগস, এই ড্রাগসগুলো মনে রাখতে হবে। আমি আরও কিছু ড্রাগসের নাম ওখানে দিয়েছি। এখানে ডেভিডসনের যে ড্রাগসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ট্রু ফলসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, মেটাবলিকের মধ্যে হাইপার ক্যালসেমিয়া, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া আছে, প্যানক্রিয়াটিক ডিভিজম, স্পিংটার অফ ওডাই ডিসফাংশন আছে বা অবস্ট্রাকশন, ইনফেকশন, এইটা আবার ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট। ইনফেকশনের যে কজগুলো আছে অর্থাৎ মামস, কক্সাকি ভাইরাস, এরা ডিরেক্ট ইনজুরি করতে পারে, ডিরেক্ট অ্যাসিনার সেল ইনজুরি করতে পারে। আচ্ছা, হেরিডিটারি ফ্যাক্টর, রেনাল ফেলিওর, অর্গান ট্রান্সপ্লান্টেশন, লিভার, কিডনি। আচ্ছা, সিভিয়ার হাইপোথার্মিয়া, যাই হোক এগুলো মনে রাখতে হবে। তবে এইগুলো বেশি ইম্পর্টেন্ট, এই কমন কজগুলো বেশি ইম্পর্টেন্ট, তার ভেতর থেকে ড্রাগ কজগুলো এবং ইনফেকটিভ কজগুলো এবং মেটাবলিক কজ, এই কয়টা একদম ভুলে গেলে চলবে না। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা একটু দেখে নিই দ্রুত। মেইনলি আমরা জানি যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইনের মোস্ট কমন কজ ইজ প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ প্যানক্রিয়াটাইটিসে কিন্তু সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, আমরা জানি অসহ্য পেইন হয়। এবং যে পেশেন্টগুলো আমরা দেখেছি যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস নিয়ে আসে, অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, তারা সহ্য করতে পারে না এবং তারা একটা বিশেষ পজিশন মেনটেন করে, যে সামনের দিকে উবু হয়ে বসে, মোহামেডিয়ান পজিশন বলে অনেক ক্ষেত্রে এটাকে। তো সেজদার মতো হয়ে সামনে মাথা নিচু করে বসে থাকে। আচ্ছা, সুতরাং সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন থাকবে এবং এটা রেডিয়েট করতে পারে ব্যাকের দিকে। নজিয়া, ভমিটিং থাকবে, ভমিটিং থাকতে পারে,
সিভিয়ার ভমিটিংও থাকতে পারে কখনো কখনো। আচ্ছা, বাউল সাউন্ড ডিমিনিশ থাকবে কারণ প্যারালাইটিক আইলিয়াস ডেভেলপ করে ক্ষেত্রে। আচ্ছা, স্কিন চেঞ্জেস পাইতে পারি, এটা ইম্পর্টেন্ট। স্কিন চেঞ্জগুলো কি কি পাই আমরা? গ্রে টার্নার সাইন, কুলেন্স সাইন, ফক্স সাইন। কেন ইম্পর্টেন্ট? কারণ এর মধ্যে যে কুলেন্স সাইনটা আছে এটা নির্দেশ করে যে অ্যাকিউট প্যানক্রিয়াটিসে হেমোরেজিক সাইন অ্যাকচুয়ালি। আমরা এর পরবর্তী স্লাইডে দেখব। আচ্ছা, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন ডিউ টু অ্যাসাইটিস, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে কারণ পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে। উইকনেস ডিউ টু লো বিপি, অর্থাৎ পেশেন্ট শকেও যেতে পারে, ইনফেক্টিভ শক অথবা হাইপোভলিমিক শক, যেটাই হোক, ডিউ টু ইনফেকশন আর কি। সুতরাং এটা সেপটিক শকই বলতে হবে, সেপটিক শক হতে পারে, এই জন্য লো বিপি হতে পারে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার আরও কিছু আমরা একটু এখানে করে দেখব। সেটা হচ্ছে যেমন গ্রে টার্নার সাইন, এটা ফ্ল্যাঙ্ক যদি ডিসকালারেশন হয়ে যায় এটাকে আমরা বলি গ্রে টার্নার সাইন। আর কুলেন্স সাইনটা হচ্ছে ডিসকালারেশন অফ পেরিয়াম্বলিক্যাল রিজন, অর্থাৎ নাভির চারদিকে যদি নীলচে বা কালো হয়ে যায় বা ডিসকালারেশন হয়ে যায় এটাকে বলবো আমরা কুলেন্স সাইন। এটাই হচ্ছে ফিচার অফ সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড হেমোরেজ। এটা কিন্তু এসবি এর জন্য ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, ফক্স সাইন নামে একটা সাইন আছে, ইঙ্গুইনাল লিগামেন্টের অঞ্চলে যদি ডিসকালারেশন বা একাইমোসিস পাওয়া যায়। আচ্ছা, নেগেটিভ সাইন বলতে কি বোঝাচ্ছি? যে কোন অ্যাবডোমিনাল পেইনের ক্ষেত্রে কোন সাইনটা থাকলে আমরা প্যানক্রিয়াটাইটিস চিন্তা করব না, অন্য কিছু চিন্তা করব, সেটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস, অ্যাবডোমিনাল গার্ডিং। আচ্ছা, জেনারেলি এই দুইটা থাকে হচ্ছে আপনার এই দুটো থেকে অ্যাপেন্ডিসাইটিসে, ঠিক আছে, রিবাউন্ড টেন্ডারনেস। কেন এখানে থাকে না? কারণ এর ক্ষেত্রে ইনফ্লামেশনটা রেট্রোপেরিটোনিয়াল থাকে, ঠিক আছে, এই কারণে এখানে এটা মনে রাখতে হবে, এটাও কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি আমরা চিন্তা করি? গাট পারফোরেশন, এমআই, যেহেতু আপার অ্যাবডোমিনাল পেইন, এপিগ্যাস্ট্রিক পেইন হয় এবং রেডিয়েট করে ব্যাকের দিকে, ঠিক আছে, সুতরাং এটা কিন্তু লুকস লাইক অ্যাকিউট এমআই। আচ্ছা, অ্যাকিউট কোলেসিস্টাইটিসের পেইনও চিন্তা করতে হবে। আচ্ছা, ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ল্যাব ইনভেস্টিগেশন কি কি আছে? সিরাম অ্যামাইলেজ আমরা করতে পারি। সিরাম অ্যামাইলেজ বেস্ট উইদিন 24 to 48 আওয়ার্স। তারপরে যে কিন্তু সিরাম অ্যামাইলেজ অতটা বেস্ট না, কারণ হচ্ছে যে এটা রেনাল এক্সক্রিশন হয়, কমে যায়, সুতরাং এটা তখন আর ভালো মানে মার্কার না। আচ্ছা, যদি এরকম থাকে যে ল্যাব ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে যে সিরাম অ্যামাইলেজ বেশি এবং 48 ঘন্টার পরেও বেশি আছে, তখন কি চিন্তা করা যেতে পারে? তখন চিন্তা করতে হবে যে পেশেন্টের সিউডোসিস্ট হয়েছে কিনা, প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট হলে কিন্তু তখন কন্টিনিউয়াস সিরাম অ্যামাইলেজ বেশি পাওয়া যেতে পারে, এটা কিন্তু এসবি এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, লাইপেজ, সিরাম লাইপেজ হচ্ছে মোর স্পেসিফিক দেন অ্যামাইলেজ, সুতরাং সিরাম লাইপেজটাই আমরা দেখব। আচ্ছা, ইমেজিং হচ্ছে মোস্ট ইউজফুল ইনিশিয়াল টেস্ট টু কনফার্ম ডায়াগনোসিস, এটা হচ্ছে আলট্রাসাউন্ড, ঠিক আছে, এটা কিন্তু এসবিএতে লাগতে পারে। সিটি অ্যাবডোমেন কি? সিটি অ্যাবডোমেন করতে পারি আমরা উইথ কন্ট্রাস্ট। আচ্ছা, সিটি অ্যাবডোমেন কোন ক্ষেত্রে? যেমন একটা সিনারিও দিতে পারে যে পেশেন্টের পেইন নিয়ে এসছে, এখন পেশেন্টের বোঝা যাচ্ছে না, মানে এমন ক্রাইটেরিয়া দেওয়া আছে যে বোঝা যাচ্ছে না যে পেশেন্টের অ্যাকিউট নাকি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিটি অ্যাবডোমেনের সহায়তা নিব, কারণ সিটি অ্যাবডোমেন আসলে প্যানক্রিয়াটাইটিসের সিভিয়ারিটি এবং এটা আসলে অ্যাকিউট না ক্রনিক এটা বোঝার জন্যই আসলে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, ম্যানেজমেন্ট কিভাবে করব? সাপোর্টিভ ম্যানেজমেন্টগুলো আমি বলতে যাচ্ছি না ওইভাবে, কারণ আমরা সবাই জানি যে অ্যাকিউট কন্ডিশনে কী কী সাপোর্ট দিতে হবে। ফ্লুইড রিসাসিটেশন করতে হবে, তবে এক্ষেত্রে ফ্লুইড রিসাসিটেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অক্সিজেন দিতে হবে, এনপিও রাখতে হবে, পেশেন্টের যেহেতু সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন আছে আমরা সবাই জানি, এনপিও রাখতে হবে, ন্যাজোগ্যাস, সুতরাং এনজি করে নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে, কারণ অ্যানাবলিক কন্ডিশনে যেহেতু পেশেন্ট চলে যায়, ক্যাটাবলিক কন্ডিশনে চলে যায়, সেহেতু আইভি অ্যানালজেসিক দিতে হবে, ভেরি পেইন থাকে, অনেক পেইনফুল কন্ডিশন, সুতরাং ওপিয়েটস দিয়ে এটা পেইনটাকে ম্যানেজমেন্ট করতে হবে। আচ্ছা, কমপ্লিকেশন ম্যানেজমেন্ট কীভাবে করতে পারি? যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেগুলো হবে সেইগুলো ম্যানেজ করতে হবে। লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে আমরা থ্রোম্বো এম্বোলিজমের প্রোফাইলেক্সিস করতে পারি, এটা একটু মনে রাখতে হবে। আর আসার শুরুতেই যে আমরা ব্লাড সিএস করি সেটা অ্যান্টিবায়োটিক, মানে ব্লাড সিএস করে সেটার অ্যাকর্ডিংলি অ্যান্টিবায়োটিক দেবো। জেনারেলি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি আমরা, মেরোপেনেম বা মেট্রোনিডাজল, কার্বাপেনেম, এটসেট্রা। আচ্ছা, স্পেসিফিক কী করতে পারি? এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এসবিএ জন্য ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। জেনারেলি মেডিসিনের জন্য অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা দেখে রাখি, এখন তো কোশ্চেনের পরিব্যাপ্তি বাড়ছে, এই জন্য কোনো কিছুই বাদ দেওয়ার উপায় নেই। সুতরাং যদি কোলাঞ্জাইটিস হয় তাহলে ইআরসিপি করব, গলস্টোন হলে কোলেসিস্টেক্টমি করব,
আমি সংক্ষেপে লিখে নিয়েছি, আসলে এগুলো ডিটেলস ডেভিডসনেই দেওয়া আছে ভেতরে, আপনার একটু পড়ে দেখতে হবে। ইনফেক্টেড নেক্রোসিস বা অ্যাবসেস যদি হয় তাহলে আর্জেন্ট এন্ডোস্কোপিক ড্রেনেজ অর MIRP। আচ্ছা, সিউডোসিস্ট যদি থাকে সেক্ষেত্রেও সার্জিক্যাল ও এন্ডোস্কোপিক সিস্টোগ্যাস্ট্রোস্টমি করতে হবে। ডিরেক্টলি ওয়ার্ডগুলো মনে রাখবেন, আসলে ওই কথাগুলো থাকলে ডিরেক্টলি ওই প্রোটোকলে আমরা চলে যাব। আচ্ছা, কমপ্লিকেশন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, কী কী কমপ্লিকেশন হতে পারে? 3 ধরনের কমপ্লিকেশন হতে পারে, সিস্টেমিক, লোকাল অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল। অ্যাকচুয়ালি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ওয়ান টাইপ অফ লোকাল, কিন্তু একেবারে প্যানক্রিয়াস থেকে একটু দূরে দূরে হয়, তো এই জন্য আসলে আলাদা করে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বলা হচ্ছে। সিস্টেমিক কী কী? সার্স সিনড্রোম অর্থাৎ সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, এটা ভেরি ক্রুশিয়াল এবং ভেরি সিরিয়াস একটা কন্ডিশন হতে পারে। কী কী কারণে হয়? ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, অ্যাকচুয়ালি সেপসিসের কারণে হয় এটা, ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে সার্স হতে পারে, হাইপক্সিয়া হতে পারে, ARDS ডেভেলপ করানোর কারণে হাইপক্সিয়া হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ যদি আইলস অফ মানে টেইল যদি নষ্ট হয়ে যায়, তাহলে এন্ডোক্রাইন ফাংশন যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আমাদের বডি তো ইনসুলিন এবং গ্লুকাগনের যে ব্যালেন্সটা সেটা কিন্তু মেনটেন করতে পারে না, তখন কিন্তু এই হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায়। এবং ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা আরও সিরিয়াস কন্ডিশন হয়ে যায়, হাইপারগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিক শকও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আচ্ছা, ক্যালসেমিয়া হবে, অর্থাৎ ওই হাইপার ক্যালসেমিয়া ইজ এ কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, কিন্তু প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন কিন্তু হাইপোক্যালসেমিয়া। কেন? কারণ ওই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কারণে ওখানে যে এনজাইমগুলো রিলিজ হয়, সেই এনজাইমগুলো কিন্তু আপনার ক্যালসিয়াম অ্যাবজর্ব করে ওখানে স্যাপনিফিকেশন করে ক্যালসিয়াম ডিপোজিশন করে। ক্যালসিয়াম ডিপোজিশনের কারণে শরীর থেকে ক্যালসিয়াম কমে যেতে থাকে, ঠিক আছে, তখন হাইপোক্যালসেমিয়া হবে। আচ্ছা, রিডিউস সিরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন, এই যে এখানে বলা আছে সিকুয়েস্ট্রেশন অফ ক্যালসিয়াম ইন্টু ফ্যাট নেক্রোসিস অ্যান্ড ফল ইন আয়োনাইজড ক্যালসিয়াম। ফ্যাট নেক্রোসিসের সময় ক্যালসিয়াম গিয়ে ডিপোজিশন হয়ে ওখানে ক্যালসিয়াম ডিপোজিশন হবে, শরীর থেকে ক্যালসিয়াম কমে যাবে। আচ্ছা, প্যানক্রিয়াটিক অর্থাৎ লোকাল যে কজগুলো আছে, এগুলো হচ্ছে আসলে লোকাল কজ, লোকাল কমপ্লিকেশন, নেক্রোসিস, অ্যাবসেস, সিউডোসিস, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস। আচ্ছা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কী কী আছে? জিআই, আপার জিআই ব্লিডিং হতে পারে, ভেরিসিয়াল হেমোরেজ, ইরোশন, ডুওডেনাল অবস্ট্রাকশন। আচ্ছা, এইগুলো আমরা এখান থেকে দেখলাম। প্রগনোসিস, আচ্ছা প্রগনোসিসের আগে এই চার্টটা একটু দেখে নিই। গ্লাসগো ক্রাইটেরিয়া অফ প্রগনোসিস ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রু ফলস। মোট অনেকগুলো ক্রাইটেরিয়া, 9টার মতো ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে প্রগনোসিসটা কেমন বা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সিরিয়াসনেসটা কেমন আছে। এখন এইভাবে মনে রাখা একটু ডিফিকাল্ট বলে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। দেখেন, এভাবে যদি আপনাদের সুবিধা হয় আপনারা এটা নিতে পারেন, যে আমি সংখ্যা অনুযায়ী সাজিয়েছি। এখন 2, 8, 10, 15, 16, 32, 55, 200, 600, 2, 8, 10 আমি সিরিয়াল ওয়াইজ, ওখান থেকে সিরিয়াল ওয়াইজ না নিয়ে আমি সংখ্যার ক্রমানুসারে এগুলো সাজিয়েছি। এখন 2 আমরা জানি সিরাম ক্যালসিয়াম 2 এর কম হতে হবে, বেশি মানে তো তখন বেশি হয়ে যাবে আসলে, ঠিক আছে। 8 পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 8, তার কম থাকতে হবে। ইউনিটগুলো আসলে এখান থেকে দেখে নিতে হবে একটু, ইউনিট অতটা ইম্পর্টেন্ট না, আসলে সংখ্যা দিলেই বোঝা যাবে। গ্লুকোজ আমরা জানি যে হাইপারগ্লাইসেমিয়া হতে গেলে 10-এর বেশি থাকতে হবে, আমরা সবাই জানি, এটা এমনি মনে থাকবে। ডব্লিউবিসি কাউন্ট আমরা জানি যে নর্মাল 11-12 হাজারের মতো, সেখানে যদি 15 হাজারের বেশি থাকে সেটা বেশি হয়ে যাবে। সিরাম ইউরিয়া যদি 16-এর বেশি থাকে, অ্যালবুমিন যদি 32-এর কম থাকে, সেই ক্ষেত্রে সে হাইপোঅ্যালবুমিনিয়ামিয়া হবে। এগুলো নাম্বার দেখলে কোনটা বেশি কম এটা আমরা আইডিয়া করতে পারবো। 55 বছরের কম মানে কম এজ মানেই ভালো, বেশি এজ মানে খারাপ, সুতরাং 55-এর বেশি হবে এজ। ALT 200-এর বেশি হতে হবে, 600-এর বেশি হতে হবে LDH, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চার্টটা। আচ্ছা, এই চার্টটা যেটা, এটাও লেস ইম্পর্টেন্ট, কিন্তু তাও একটু দেখে নেবেন। এখানে একটা জিনিসই একটু বেশি দেখতে হবে, সেটা হচ্ছে যে CRP লেভেলটা। CRPটা কিন্তু আপনার সিভিয়ারিটি মেনটেনের জন্য দেখা হয়ে থাকে। ডেভিডসনে দেওয়া আছে 220-এর বেশি, আবার এই চার্টের মধ্যে 150-এর বেশি দেওয়া আছে। আচ্ছা, যেটাই থাকুক ওটা বুঝে অ্যান্সার দিতে হবে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে চলে আসলাম আমরা। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আসলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসেরই একটা কনসিকুয়েন্স। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বারবার হতে হতে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, মোস্ট কমন কজ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলোতে কিন্তু ক্রনিক অ্যালকোহলিজম, আবার কোনো কোনো বইতে আমি পেয়েছি গলস্টোনও দেওয়া আছে, ঠিক আছে। মোটামুটি রেটটা কাছাকাছি ওয়েস্টার্ন ইয়েতে।
তবে অ্যাকচুয়ালি আমাদের ডেভিডসনে ডিরেক্টলি দেওয়া আছে গলস্টোন কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস করে না, এটা মাথায় রাখতে হবে। আমরা যেহেতু পার্ট 1 পরীক্ষায় অংশগ্রহণ করব, কোনোভাবেই কিন্তু গলস্টোনকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কজ হিসেবে আসলে দেওয়া যাবে না। আচ্ছা, প্যাথোফিজিওলজিটা একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস শুরু হয়, তারপরে টি হেল্পার সেল, এখানে একটা ছবি আছে, ছবিটা দেখলেই হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন অ্যাটিওলজি থেকে মেকানিজম, বিভিন্ন এখানে একটা মেকানিজম না, বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এই ডিজিজ প্রোগ্রেস প্যাথোলজিটা ডেভেলপ করতে পারে। মোদ্দা কথা, সবাই এসে কি করবে, টি হেল্পার সেলকে স্টিমুলেট করবে, টি রেগুলেটরি সেল এবং টি হেল্পার সেল, এই দুইটার মাধ্যমে আশেপাশের এই যে এরিয়াগুলো আছে, এগুলো অ্যাসিনাস আছে, এগুলো ফাইব্রোটিক হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যাওয়ার কারণে সেখান থেকে আসলে আস্তে আস্তে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ডেভেলপ করে। এই যে দেখেন ক্লিনিক্যাল কোর্স নর্মাল অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সেখান থেকে আসলে রিকারেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সেখান থেকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়ে যাচ্ছে। আচ্ছা, কজেস অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এই চার্টটা দেখে রাখবেন। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট টক্সিক মেটাবলিক, জেনেটিক একটা ফ্যাক্টর আছে, SPINK1 মিউটেশন, সিস্টিক ফাইব্রোসিস। আচ্ছা, SPINK1 মিউটেশনের ইয়েটা হচ্ছে যে ওইটা আচ্ছা, পরের স্লাইডে যে বলছি, অটো ইমিউন রিকারেন্ট সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আছে, অবস্ট্রাকটিভ কিছু কজ আছে, এগুলো একটু দেখে রাখবেন। অত ইম্পর্টেন্ট নাই চার্টটা। ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা পাচ্ছি কি, অ্যাবডোমিনাল পেইন, আগের মতো ডায়রিয়া, ওয়েট লস, ক্রনিক যেহেতু ওয়েট লস থাকবে, স্টেটোরিয়া, ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, স্কিন পিগমেন্টেশন থাকতে পারে। আচ্ছা, ইনভেস্টিগেশনটা এখান থেকে গুরুত্বপূর্ণ। গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা? আচ্ছা, গোল্ড স্ট্যান্ডার্ড যদিও আছে, কিন্তু এটা কিন্তু করা হয় না। গোল্ড স্ট্যান্ডার্ড হলেও এটা কিন্তু করা হয় না। আচ্ছা, কালেকশন অফ প্যানক্রিয়াটিক জুস আফটার সিক্রেটিন ইনজেকশন, অর্থাৎ সিক্রেটিন স্টিমুলেশন করে তারপরে পিওর প্যানক্রিয়াটিক জুস কালেকশন করা হয়, এটাই কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড, ডেভিডসনে দেওয়া আছে। যদি ডিরেক্ট আসে এরকম যে গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, সেক্ষেত্রে এটাই দিতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যাল লাইফে এটা করি না। প্র্যাকটিক্যাল লাইফে আমরা কোনটা করি, সেটা হচ্ছে যে সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান করে আমরা কোনটা পাই, বেস্ট, যদি এভাবে আসে, বেস্ট ফর প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন সিটি স্ক্যান, ঠিক আছে, বেস্ট ফর মডারেট টু অ্যাডভান্স ডিজিজ সিটি স্ক্যান। আর যদি এক্সোক্রাইন ফাংশন দেখতে গেলে আমরা মানে টু অ্যাসেস এক্সোক্রাইন ফাংশন, তাহলে কোনটা দিব, ফিকাল ইলাস্টেস টেস্ট ডিরেক্টলি। এই কয়টা হচ্ছে এসবি এর জন্য একটু দেখে রাখবেন। আচ্ছা, এই যে হচ্ছে ইনভেস্টিগেশন অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এই যে এখানে গোল্ড স্ট্যান্ডার্ড দেওয়া আছে। ম্যানেজমেন্ট আর খুব বেশি না বলি, পেইন রিলিফ করতে হবে, প্রধানত হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট দিতে হবে, প্যানক্রিলাইপেজ নামক পাওয়া যায়। আর পেইনের জন্য সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস করা যেতে পারে, বা টোটাল প্যানক্রিয়াটেক্টমিও করা লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আর ইনিশিয়ালি আমরা ন্যালোক্সন, NSAID, প্রিগাবালাইন, অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। অনেক সময় কোশ্চেন এইভাবে দেয় যে এগুলো জেনারেলি এমআরসিবি পার্টনে বেশি আসে, তারপরেও আস্তে আস্তে FCPS হতে ইনভলভ হয়ে যাচ্ছে ওরকম করে। এভাবে আসতে পারে যে একটা পেশেন্টের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, বোঝাই যাচ্ছে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, তার পেইন রিলিফ হচ্ছে না, NSAID, ন্যালোক্সন দিয়ে, প্রিগাবালিন, অ্যান্টিডিপ্রেসেন্ট পাচ্ছে, তারপরেও সে কমপ্লেন করছে তার পেইন। তাহলে হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট? তখন কিন্তু আমাদেরকে সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস দিতে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু চিন্তা করতে হবে স্টেপ ওয়াইজ। আচ্ছা, কি কি কমপ্লিকেশন হতে পারে একটু দেখে নিতে হবে। এটা আসবে না এখান থেকে, জেনারেলি ট্রু ফলস আসতে পারে, নর্মাল ট্রু ফলস। সিরোসিস্ট, অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে, ডিউডেনাল স্টেনোসিস, স্প্লিনিক ভেইন থ্রম্বোসিসের মাধ্যমে পোর্টাল হাইপারটেনশন হতে পারে, গ্যাস্ট্রিক ভেরিস, পেপটিক আলসার ডিজিজ হতে পারে, ডায়াবেটিক মেলাইটাস, প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন সাফিসিয়েন্সি, অস্টিওপোরোসিস আর অস্টিওপেনিয়া। আচ্ছা, কয়েকটা ডেমো কোশ্চেন একটু দেখে নিই। ইনভেস্টিগেশন টু কনফার্ম ক্রনিক প্যানক্রিয়াটাইটিস জানুয়ারি 2022 সালে এসেছিল পার্ট 1 পরীক্ষা, FCPS পার্ট 1। কী কী অপশনে ছিল? আলট্রাসাউন্ড অফ প্যানক্রিয়াস, লাইপেজ, সিরাম লাইপেজ, সিটি স্ক্যান অফ প্যানক্রিয়াস, ফিকাল ইলাস্টেস, সিরাম অ্যামাইলেস। অ্যান্সার কী হবে? কনফার্ম করতে হবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, সিটি স্ক্যান অফ প্যানক্রিয়াস। একটু আগে বলেছিলাম যে সিটি স্ক্যানটা কিন্তু আমরা কোন ক্ষেত্রে করি, অ্যাকিউট না ক্রনিক সেটা বোঝার জন্য করি। আর যদি বেস্ট ইনিশিয়াল কোন টেস্টটা বলা হয় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ইমেজিং, আলট্রাসাউন্ড অফ অ্যাবডোমেনি অথবা প্যানক্রিয়াসই আসবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখি। আ 50 years old woman presents with severe epigastric pain. On examination, her epigastrium is very tender and non-peritonitic. Vitals are recorded. কি কি vitals আছে? হার্ট রেট 110, BP 125/75,
আচ্ছা ব্লা ওখানে দেওয়া আছে। ব্লাড রিপোর্টস আছে, হিমোগ্লোবিন 125, প্লাটিলেট 560K, সিরাম ক্যালসিয়াম 1.9 দেওয়া আছে, অর্থাৎ সিরাম ক্যালসিয়াম কিন্তু কম আছে বোঝা যাচ্ছে। সিরাম ক্রিয়েটিনিন নর্মাল আছে। সিআরপি মোটামুটি একটু বেশি আছে, না বেশ বেশিই আছে। আচ্ছা অ্যামাইলেস কত আছে? অ্যামাইলেসটা অনেক বেশি, সিরাম অ্যামাইলেসটা বেশি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্যানক্রিয়াটাইটিস। এলডিএইচটা বেশি আছে, কিন্তু আমরা ওই যে প্রগনোস্টিক ভ্যালুতে যেটা দেখেছি অত বেশি নাই। তাহলে কোশ্চেনটা কি? হোয়াট ফিচার্স সাজেস্ট সিভিয়ার ডিজিজ, অর্থাৎ ওই যে এই চারটা থেকে এই কোশ্চেনটার অ্যান্সার করতে হবে। এই যে এখান থেকে অ্যান্সারটা করতে হবে যে প্রগনোসিস অর্থাৎ সিভিয়ার পেশেন্ট এখন কি সিভিয়ার আছে নাকি কোন অবস্থায় আছে, এটা প্রগনোসিসটা দেখার জন্য এই চারটা। সুতরাং এখান থেকেই ওই অ্যান্সারটা করতে হবে। এই যে সুতরাং অ্যান্সার আসবে যে এখানে ওই লেভেলে দেখেন এলডিএইচ এর লেভেল কত ছিল, এলডিএইচ এর লেভেল কিন্তু 600-র বেশি ছিল। অ্যামাইলেসটা বেশি আছে, এখান থেকে আমরা বুঝতে, কিন্তু অ্যামাইলেস তো আসলে প্রগনোস্টিক ভ্যালুর মধ্যে নাই। অ্যামাইলেস দিয়ে আমরা বুঝতে পারছি যে তার প্যানক্রিয়াটাইটিস আছে। সিআরপিও 150-র বেশি থাকার কথা ছিল সিআরপি, সুতরাং ওইটা নাই। আর সিআরপি আসলে প্রগনোস্টিক ওই ইয়ের মধ্যে গ্লাসগো ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না, ওটা আসলে অন্য জায়গায় ছিল। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে? সিরাম ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে লো লেভেলে আছে, আমাদের মনে আছে যে <2 ছিল, ঠিক আছে, এখানে 2 এর কম আছে, 1.9 আছে, সুতরাং এটাই অ্যান্সার হবে। এগুলো একটু টেকনিক্যালি চিন্তা করে দেখতে হবে। ওকে, থ্যাংক ইউ।